টাকার উপর ঘুমিয়ে থাকে জামাতের নেতাকর্মীরা। এমনকি একটা প্রস্তুতি সমন্বয়করা করে রেখেছিলেন, যদি হাসনাত এবং সার্জিস শহীদ মিনারে এমন কোনো আচরণ করে তাদেরকে মার দেওয়া হবে। তো রাশেদ তার হলফনামায় দিয়েছে তার কাছে ক্যাশ টাকা আছে হলো 35,45,875 টাকা। এটা ইলেকশনের আগে 12 জানুয়ারির আগে তার কাছে ক্যাশ টাকা ছিল। এটা তার সর্বমোট সম্পত্তির পরিমাণ হলো 81,48,412 টাকা। তার তো ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আহামরি কোনো বিজনেস নাই বা তার কোনো পেশা নাই। তার পেশা হিসেবে ওখানে লেখা আছে ব্যবসা ও রাজনীতি। তো এই রাজনীতি বা ব্যবসা দিয়ে তিনি কিভাবে এই 35 লক্ষ টাকা ক্যাশ টাকা পেলেন এবং কিভাবে 81 লক্ষ টাকার মালিক হলেন? রাশেদ তো আমরা কয়েকদিন আগেও তাকে দেখেছি আমরা। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। এই আয়োজনে আমরা কথা বলি দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে। আমরা বিশ্বাস করি সত্য বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সাধারণ মানুষের কণ্ঠ তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা তুলে আনি সমসাময়িক গুরুত্বপূর্ণ সব বিষয়। নতুন বাংলাদেশের স্বপ্ন, ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই আমাদের এই পথচলা। আপনাদের মতামত, প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানের প্রাণশক্তি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল করি, এবং আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাশেদ খান, বিএনপি নেতা এবং সাবেক সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। একই সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আলোচনা শুরু করব রাশেদ খানের মাধ্যমেই। আমন্ত্রণ আপনাকে। আজকে যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় প্রতিশ্রুত জাতীয় সরকার নিয়ে প্রশ্ন বিরোধীদের। নানা বিষয় নিয়ে কথা বলবার আগে একটু আপনার একটা মন্তব্য প্রসঙ্গেই আসতে চাই। আপনি বলেছেন এনসিপি জামায়াতের প্রভাবে চলছে। আজকে দেখলাম সংবাদের শিরোনাম এটা, কিন্তু বিএনপি নিজেই দীর্ঘ সময় জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে, জোটে ছিল। তাহলে জামায়াতের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিএনপিটা গ্রহণযোগ্য, আবার এনসিপিটা নিয়ে অগ্রহণযোগ্যতা, বিষয়টা সাংঘর্ষিক কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি যে কথাটি বলেছি সেটি হলো এনসিপি জামাতের আরেকটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সেইভাবেই মূলত জামাত এনসিপিকে তৈরি করছে। দেখেন, ইতিমধ্যে যারা এনসিপিতে যুক্ত হয়েছে তারা অধিকাংশই জামাত এবং শিবিরের কর্মী বা নেতা। আজকেও আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে একটু পরে যুক্ত হবেন, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন। এবং আপ বাংলাদেশ নামক যে সংগঠনটি, তারাও কিন্তু অধিকাংশই শিবিরের নেতা। এনসিপির নেতৃবৃন্দের সাথে এক ধরনের দ্বন্দ্ব করে তারা আলাদা সংগঠন গঠন করলো, কিন্তু এর আগে এনসিপির সাথে তারা ছিল। এছাড়া অন্যান্য যারা এখন সারা দেশে যুক্ত হচ্ছে মোটামুটি সবাই জামাত শিবিরের সাবেক কর্মী। অর্থাৎ এনসিপিতে যে বসন্ত চলছে, এই বসন্ত হলো গুটি বসন্ত। জামাত শিবিরের লোকজন এনসিপি নামক তরুণদের একটি দলে তারা যুক্ত হচ্ছে। যেহেতু জামাত ইসলাম ৭১-এর তাদের দায় আছে এবং তাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ। তারা ৮৬ নির্বাচনে আওয়ামী লীগের এবং জাতীয় পার্টি একসাথে তারা ৮৬ নির্বাচনে গেছে এরশাদের অধীনে। এরপরে ৯৬-তে আওয়ামী লীগের সাথে তারা আন্দোলন করেছে। সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় তারা সুবিধাভোগী ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে সুবিধাজনক অবস্থায় ছিল জামাত এবং তারা কোনোভাবে নির্বাচন চাচ্ছিল না। তো সব মিলে এই নির্বাচনে জামাতের প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় যেহেতু আসতে পারল না, জামাত ইসলাম এই মুহূর্তে মনে করছে যে আর কোনোদিনই স্বাধীন বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তি এবং গ্লানি নিয়ে ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং এনসিপিকে জামাতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাচ্ছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদেরকে এই দলে জামাত যুক্ত করছে। অর্থাৎ কোনোভাবে যদি জামাত ব্যর্থ হয়, সেক্ষেত্রে এনসিপিকে সামনে রেখে ক্ষমতায় যাওয়া। এখানে আপনার মূল ভাবনার বিষয় কোনটা? তাদের দেশ অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, এটাই কি আপনাদের মূল? দেখেন, এনসিপি নেতৃবৃন্দ একটা সময় তারা জামাত ইসলাম সম্পর্কে অনেক মন্তব্য করে গেছে। সে সময় তারা বলেছিল যে জামাত ইসলাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। তার মানে কি? তার মানে এনসিপি যেহেতু এখন জামাতের সাথে হাত মিলিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য এনসিপি হুমকি। এমনকি জামাত সম্পর্কে এনসিপি মন্তব্য করেছিল
যে জামাত আসলে সংস্কার চায় না, না, আমি আপনার- ধোঁকাবাজি করছে। আমি আপনার মন্তব্যের কথা জানতে আপনার চাচ্ছি। প্রশ্নের উত্তর দিব। তো সেক্ষেত্রে এখন তারা বলছে যে আমরা আসলে সংস্কারের জন্য এই জোট করেছি। তার মানে কি? তার মানে মূলত সংস্কার নয়, ষড়যন্ত্রের জন্যই মূলত জামাত এবং এনসিপি জোট গঠিত হয়েছে। বিএনপির পক্ষে মোটামুটি এনসিপির নেতৃবৃন্দ বলছিল, আমার কাছে মনে হয়েছে, বা নিরপেক্ষভাবেই বিএনপির প্রতি মতামত ছিল। কারণ এনসিপি শুরুতে মূলত বিএনপির সাথে জোট করতে চেয়েছিল, কিন্তু সর্বশেষ বিএনপি বলল যে আমরা আসলে 4টির বেশি আসন দিতে পারছি না, যে কারণে পরবর্তীতে জামাতের সাথে যুক্ত হয়ে 30টা আসন পেল এবং মোটামুটি জামাতের কাছে এনসিপি 100 কোটি টাকায় বিক্রি হয়েছে। মানে নির্বাচন করার জন্য এই তাদেরকে পুরো 100 কোটি টাকা তথ্যগুলি দেওয়া আপনি হয়েছে। কোথায় পেলেন? যারা এনসিপি করে তারা একসময় আমার সাথে রাজনীতি করেছে, আমাদের ভাই ব্রাদার বন্ধু তো আছে। আপনি জিজ্ঞেস করেন যে আপনি দায়িত্ব নিয়ে হাসনাত বলছেন আব্দুল্লাহ, এই- দায়িত্ব ছাড়া কি এই কথাগুলো আমি মিডিয়াতে এমনি এমনি বলছি? আমি তো জানি। 100 কোটি টাকা আপনার কাছে কি 100 কোটি টাকা খুব বেশি মনে হয়? মানে এই- জামাত ইসলামের ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে ধনী সংগঠন। 100 কোটি টাকা তো জামাতের একজন এমপি বিভিন্ন জায়গায় খরচ করেছে। এইটা কোনো টাকা না তাদের কাছে। তারা টাকার উপর ঘুমিয়ে থাকে জামাতের নেতাকর্মীরা। মানে দেখেন নাই তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু, তারা ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বউয়ের চিকিৎসার টাকার থেকেও বায়তুল মালে অনুদান দেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু একই তারপরে কথা তিনি তো আমরা বিভিন্ন আয়াত বিএনপির নেত্রীদেরকেও আমরা বলতে শুনেছি যে চাঁদাবাজি আসলে চাঁদাবাজি না। এই ধরনের প্রসঙ্গ তো কিছুদিন আগেই আমরা এই ধরনের কথা বলতে শুনেছি। বিএনপির কে কি বলেছে আই ডোন্ট নো, কিন্তু বিএনপি একটি বড় দল। বিএনপি যারা করে সবাই ফেরেস্তা না। বিএনপিতে অসংখ্য ভালো মানুষ আছে, আবার কিছু খারাপ মানুষও বিএনপিতে ঢুকে পড়ে। তবে বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু জামাত ইসলাম আর এনসিপি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এই যে শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি বললেন যে বউয়ের চিকিৎসার থেকেও বায়তুল মালের অনুদান আগে। এটা কি অন্যায় না, অপরাধ না? ইসলামের নাম ভাঙিয়ে বাংলাদেশে চাঁদাবাজি করছে জামাত ইসলাম। এনসিপিকে চাঁদাবাজি করে নাই। হান্নান মাসুদ থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে এনেছে। এমনকি তিনি আওয়ামী লীগের একজন এমপিকে বিমান বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 3 কোটি টাকা দাবি করেছিলেন। এই কথা তো হান্নান মাসুদের একজন নিরাপত্তা সঙ্গী সেই জিসান আমাকে বলেছে। এমনকি তিনি আমাকে এই তথ্য দিয়েছেন যে হান্নান মাসুদের উত্থানই শুরু হয় আওয়ামী লীগের সাথে মিটিং করার মধ্য দিয়ে। 7 আগস্ট থেকে হান্নান মাসুদ আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে, এমনকি লাগাতার এখনো পর্যন্ত হান্নান মাসুদ আওয়ামী লীগের নেতাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছে। তার মানে কি? আপনি যে তথ্যগুলো বলছেন, আপনি কি ধারণা করেন যে এই তথ্যগুলো এনসিপির বাকি নেতারাও জানেন? সবাই জানে। তাহলে এই তারা যে এই হাসনাত এবং বিষয়গুলো নিয়ে সার্জিস। এই বিষয়গুলো নিয়ে তাদের যে অবস্থান, বা তারা আসলে তো সাংগঠনিক বা দলের জায়গা থেকে এক ধরনের ব্যবস্থা নেওয়ার কথা কেন নিচ্ছে না বলে মনে করেন? কারণ এনসিপি তো নতুন একটি দল, নানান জায়গা থেকে নানান মানুষ এখানে যুক্ত হয়েছে, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সবাই তো আসলে হাসিনার পতনের জন্য আসে নাই। কেউ কেউ শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের দাবিতে এসেছিল এবং তারা চাকরি বাকরি করবে। নিশ্চয়ই আপনি জানেন যে 19 জুলাই সেই সময় হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করার জন্য গিয়েছিল। আমি যতটুকু এনসিপির অসংখ্য নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি, কথা বলে আমি যে উত্তর পেয়েছি, হাসনাত এবং সার্জিস শেখ হাসিনাকে রক্ষার জন্য চেষ্টা করেছিল। শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসনাত এবং সার্জিস সব থেকে বেশি কাজ করেছে। দেখবেন আমি যে তথ্য তাদের কাছ থেকে পেয়েছি, এনসিপির আরও কিছু নেতৃবৃন্দের সাথে কথা বলে, যে সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার, এছাড়া আরেকজন নারী সমন্বয়ক ছিল নুসরাত তাবাসসুম, তাদেরকে নির্যাতন করা হচ্ছিল। ওই সময় একই সময়ে হাসনাত এবং সার্জিস ডিবি কার্যালয়ের পুকুর পাড়ে জুস খাচ্ছিল। সেখানে একটি জুসের দোকান ছিল। পুকুর পাড় নিশ্চয়ই আপনি দেখেছেন, সাংবাদিক হিসেবে দেখার কথা। অর্থাৎ হাসনাত এবং সার্জিস তারা গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল, নাহিদ, আসিফ তারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল। কিন্তু আমরা তো তাদেরকে সরাসরি নানা রকম কথা বলতে দেখেছি, বক্তব্য দেখেছি, সাধারণ মানুষকে একসাথে করতে দেখেছি, গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দিতে দেখেছি। আচ্ছা, আপনি যেটি দেখেছেন, দেখেন এটিও আপনি দেখেছেন যে তারা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে আপোষ করেছে। সেটা তো সকলেই করেছে, দেখেন নাই? বৈঠকে তো সবাই এই যে বসেছিল। আমি যে কথাগুলো বললাম, যদি কখনো আপনার সুযোগ হয় আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন, নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন যে রাশেদ খান তো এই কথা বললো, এটা কি সত্য নাকি মিথ্যা। গণঅভ্যুত্থানের সময় যারা নেতৃত্বের জায়গায় ছিলেন 2টা ভাগে বিভক্ত হয়েছিলেন। আরেকটা ঘটনা আপনাকে বলি, 3 আগস্ট এক দফার ঘোষণা,
এইটা হাসনাত এবং সার্জিসের সাথে মানে কোনো আলোচনা করা হয়নি। কোনো আলোচনা ছাড়াই এই বিষয়ে নাহিদ আসিফরা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এক্ষেত্রে আরও অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করেছিলেন, কিন্তু হাসনাত এবং সার্জিসের সাথে কোনো আলোচনা করা হয়নি। এমনকি একটা প্রস্তুতি সমন্বয়করা করে রেখেছিলেন, যদি হাসনাত এবং সার্জিস শহীদ মিনারে এমন কোনো আচরণ করে তাদেরকে মার দেওয়া হবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা, ডাকসুর নেতা এবি জুবায়ের, তাকে জিজ্ঞেস করবেন। এবি জুবায়ের নিজে প্রস্তুত ছিল যাতে করে হাসনাত এবং সার্জিস এমন কোনো আচরণ না করতে পারে, হাসিনার পক্ষে অবস্থান না নিতে পারে। সমন্বয়কদের মোটামুটি একটা গ্রুপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেই গ্রুপে প্রতিনিয়ত সবসময় হাসনাত এবং সার্জিসের হাসিনামুখী আচরণ নিয়ে সবসময় সমালোচনা করা হতো। আমি কয়েকদিন আগে আমার ফেসবুক প্রোফাইলে হাসনাত আবদুল্লাহর একটি অডিও আমি প্রকাশ করেছি। হাসনাত আবদুল্লাহ নিজে বলছে, আমি কখনোই কনফ্রন্টেশন চাইনি। হলের সামনে দিয়ে মিছিল যাবে, মধুর ক্যান্টিনের সামনে দিয়ে মিছিল যাবে, যেখানে ছাত্রলীগ আছে তার সামনে দিয়ে মিছিল যাবে, আমি এগুলো সব সময়, আমি একমাত্র হাসনাত আবদুল্লাহ আমি অ্যাভয়েড করেছি। তার মানে কি? তার মানে সে চেয়েছে যে শান্তিপূর্ণ মিছিল। এই বাংলাদেশে কি গণঅভ্যুত্থান শান্তিপূর্ণ উপায়ে হয়েছে? অবশ্যই আমাদেরকে প্রতিরোধ করতে হয়েছিল। যারা মানে ওই সময় চাচ্ছিল ক্যাম্পাসে যে ছাত্রলীগকে মোকাবেলা করবে, আর হাসনাত এবং সার্জিস ছিল যে ছাত্রলীগের সাথে শান্তিপূর্ণ আলোচনা, হাসিনার সাথে আলোচনার মাধ্যমে হাসিনার পতন। এটা কি সম্ভব? ধন্যবাদ আপনাকে। আর একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যেহেতু এনসিপির আহ্বায়ক এখন এসে পৌঁছায়নি, যুগ্ম আহ্বায়ক, তখন আবার আমরা এই বিষয়ে আলোচনা করব, নিশ্চয়ই ওনারও কিছু বলার থাকবে। আমরা মানে আজকে পত্রিকার আরও একটি শিরোনাম এসেছে, বিএনপি প্রতিশ্রুতি, জাতীয় সরকার কোথায়, সেই নিয়ে শরিকদের প্রশ্নের বিষয়ে আপনার মতামত একটু জানতে চাই। কারণ যুগপৎ আন্দোলনে তো শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, কিন্তু 12 ফেব্রুয়ারির পরে সেটা এখনো পর্যন্ত তার কোনো জায়গা আমরা দেখলাম না। সেটি এখনো পর্যন্ত আলোচনার মাধ্যমেও আসলে কত দূরে গেল সে খবরও পেলাম না। দেখেন, একটা সময় বাস্তবতা ছিল জাতীয় সরকারের, যে কারণে বর্তমানে প্রধানমন্ত্রী তিনি, যে সময় আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, তিনি ওই সময় লন্ডনে নির্বাসিত জীবনে থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে দেশের এই সংকট উত্তরণে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। যারা আমাদের সাথে আন্দোলন করছে, আগামীতে বিএনপি যদি কখনো ক্ষমতায় যায়, সবাইকে নিয়ে সরকার গঠন করবে। এর পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান হয়েছে, যে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব আমি, নুরুল হক দুরসহ আমরা সহযোদ্ধারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম। এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান, এটা কি কেউ জানতো? আপনি জানতেন? নিশ্চয়ই এই গণঅভ্যুত্থান সম্পর্কে আপনার আমার কারোর ধারণা ছিল না। এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। তবে এই যে 16 বছর আমরা যে লড়াইটা করেছি, 16 বছর শেখ হাসিনা মানুষকে গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, সাংবাদিকদেরকে নিপীড়ন করেছে, গণমাধ্যম বন্ধ করেছে, এমনকি অসংখ্য নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল। যে সময় কোটা আবার ফিরে আসলো, হাসিনা গুলি চালিয়ে মানুষকে হত্যা করা শুরু করলো, ক্ষোভে কিন্তু সবাই রাজপথে নেমে পড়লো। এই ক্ষোভটা কত বছরের ক্ষোভ? 16 বছরের ক্ষোভ। তো আমি সেটাই বলছি, আজকের বাংলাদেশে 16 বছরের লড়াইয়ের মাধ্যমে আমরা হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু এটার চূড়ান্ত পরিণতি হয় যে সময় হাসিনা গুলি করে মানুষ হত্যা শুরু করে। আপনার প্রশ্নটা যেটি ছিল, দেখেন, আমরা সবসময় চেষ্টা করেছি সবাইকে নিয়ে চলার, কিন্তু এই যে এই মুহূর্তে আপনার আমাদের ছাত্ররা, তারা চাইলে কিন্তু জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু তারা জাতীয় সরকার গঠন করে নাই। বিএনপি যে কমিটমেন্ট দিয়েছিল, আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর গত 4 দিন আগে একটি বৈঠক হয়েছে এবং সেখানে আমি অনেকগুলো বিষয়ে কথা বলেছি। বিএনপি ইনশাল্লাহ তার কমিটমেন্ট রাখবে। ইতিমধ্যে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের কয়েকজনকে মিষ্টিতে তাদের স্থান দিয়েছে এবং আগামীতে আরো যারা ছিল তাদেরকে ধাপে ধাপে স্থান দেওয়া হবে। এর মানে এই নয় যে বিএনপি জাতীয় সরকার গঠন করে নাই, কিন্তু আজকে জামাত ইসলাম আর এনসিপি যদি মনে করে তারা জাতীয় সরকারে আসবে, সেক্ষেত্রে বাংলাদেশে কোনো অপোজিশন থাকবে, তখন তার একটা বাকশাল হয়ে যাবে। বাংলাদেশের মানুষকে এই বাকশাল গ্রহণ করার জন্য আমরা এই আলোচনা আরো দীর্ঘায়িত করব। আমাদের আরেকজন অতিথি এসে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে, তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, নতুন বাংলাদেশ দেখছেন।
আর একবার আমন্ত্রণ নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আপনারা আমাদের সঙ্গে রাশেদ খান উপস্থিত আছেন, কথা বলছিলাম আমরা তাদের সঙ্গে। আজকে একটি পত্রিকার শিরোনাম আসলো, রাশেদ খান আপনাকে একটু পড়ে শোনাই। বিরোধী আসনে উন্নয়ন তদারকি করবে বিএনপির নারী এমপিরা, সংসদীয় দলের সভা। 7 মন্ত্রী জবাবদিহিতার আওতায় সংরক্ষিত আসনের 36 এমপি পেয়েছেন 79 আসনের দায়িত্ব, এক একজন পেয়েছেন 1 থেকে 4টি করে আসন। এটি অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী চিন্তা, অতীতেও এর ফল ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না। জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই মন্তব্য করেছেন। আপনি বলতে চান এই যে মানে সহকারী মানে এমপিদের আসনের যে দায়িত্বের যে বিন্যাসটি হলো, এটি আপনার কাছে কি মনে হয়, এটি কি সঠিকভাবে হয়েছে? দেখেন, যারা সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনীত হয়েছেন, তারা কি করবে? তারা কি শুধুমাত্র জাতীয় সংসদে গিয়ে মাঝে মধ্যে বক্তব্য দিবে, নাকি কিছু এলাকায় তারা কাজ করবে? বিএনপি যেহেতু সরকারে গিয়েছে, সুতরাং বিএনপি কিভাবে তার এমপিদের কাজে লাগাবে সেটা বিএনপির সিদ্ধান্ত। কিন্তু জনগণের ভোটে বিরোধী দলের এমপিরাও তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন নেতৃত্বের জায়গা থেকে, তাদেরও তো একইভাবে দায়িত্ব পাবার কথা। তাহলে কি জামাতের এনসিপির যারা এমপিরা আছেন তারা কি বিএনপির এমপি হতে চান? বিএনপির এমপি হতে চান, তারা অপোজিশনে আছেন, তাদের মতন তারা কাজ করবেন। বিএনপি সরকারে বিএনপি তার এমপিদেরকে কিভাবে কাজে লাগাবেন সেটা একান্তই বিএনপির সিদ্ধান্ত। আপনি আপনার অপোজিশনের এমপিদেরকে কিভাবে কাজে লাগাবেন সেটাকে আমার কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। আর্থিক বন্টনের একটা তথ্য এই যে আমরা জামাত, পেলাম। আমি একটু শেষ করে আপা, জামাত এবং এনসিপি তারা যে ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছে, এক্ষেত্রে কি সরকারের কাছে জিজ্ঞেস করে নিচ্ছে? মোটেও না। সুতরাং বিএনপি সরকারে আছে, বিএনপি কি সিদ্ধান্ত নেবে সেটি বিএনপির বিষয়। এই ব্যাপারে জামাত ইসলাম বা এনসিপি তারা যদি এভাবে মাঠ গরম করে সেটা অনাকাঙ্ক্ষিত। বরং আমরা প্রশ্ন তুলতে পারি, বাংলাদেশে একটি সরকার রয়েছে, এই সরকার থাকার পরেও আপনারা একবার ফেসবুকে সরকার গঠন করলেন, এখন আবার ছায়া সরকার গঠন করছেন, তাহলে আপনারা কেন করছেন? আপনারা পারলে বিএনপি কেন পারবে না? বিএনপি তার নারীদেরকে, নারী এমপিদেরকে কাজে লাগাবে না, কাজ দিবে না? এবং যদি কাজে না লাগায় সেক্ষেত্রে ওই এলাকার সাংগঠনিক অবস্থা তো দুর্বল হবে। সুতরাং এটা বিএনপি সিদ্ধান্ত। এক্ষেত্রে জামাত ইসলাম কোনোভাবে বলতে পারে না যে এটা আসলে ফ্যাসিবাদী আচরণ। আমি আপনার কথা বুঝতে পারলাম পরিষ্কার, কিন্তু আর্থিক বন্টনের একটি তথ্য পেলাম এদের কিছুদিন আগেই। বিএনপির যে সংরক্ষিত নারী এমপিরা আছেন তাদেরকে আর্থিক মানে নিজ নিজ এলাকায় অর্থ প্রদান করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার প্রশ্ন আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন, জি বলুন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ তাদের দুইজনের উপজেলায় প্রায় 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হলো। কিন্তু আসলে নির্বাচিত সরকার ছিল না, তখন তো জনগণের ম্যান্ডেটে আসলে এমপি বাকি বা অপোজিশন ছিল না। আমি বলি, গণ অভ্যুত্থানের পরে যে সরকার দায়িত্বে ছিল সেটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার, এবং এখন যে সরকার আছে সেই সরকারও জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার। একদম অবশ্যই গণ অভ্যুত্থানের সরকার খুবই গুরুত্বপূর্ণ। এই সরকারকে কোনোভাবেই ছোট আকারে ছোটভাবে দেখার সুযোগ নাই। সেই সময় কি হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো, তাই না? সুতরাং ওই আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের দায়িত্ব ছিল কি? বৈষম্য দূর করা, সমতা, সাম্য, ন্যায় বিচার নিশ্চিত করা। পেরেছে? হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদের এলাকায় 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প তারা নিয়ে গেছে। প্রথম আলোতে বিস্তারিত নিউজ হয়েছিল। কিন্তু এখন তো আবার একই রকম অভিযোগ আমি সেটার উত্তর দিব আপা। এরপরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কুমিল্লার জেলা পরিষদ প্রশাসক তিনি আরও তথ্য প্রকাশ করেছেন। হাসনাত আবদুল্লাহ 10 কোটি, আসিফ মাহমুদ 15 কোটি টাকার উন্নয়ন প্রকল্প তাদের উপজেলায় নিয়ে যায়। আমি রাশেদ খান, আমরাও তো 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 24 সাল পর্যন্ত গণ অভ্যুত্থান, এছাড়া যারা সমন্বয়ক তারা তো আমাদেরই ছোট ভাই, জুনিয়র। আমরা একসাথে সংগ্রাম করেছি 18 থেকে 24 পর্যন্ত। আমার এলাকায়, আমার উপজেলায় কেন বরাদ্দ দেওয়া হলো না? আচ্ছা, আমি ধরে নিলাম আসিফ মাহমুদ নয় ছাত্র উপদেষ্টা সরকারে ছিল, তার এলাকায় সে নিয়ে গেছে। হাসনাত আবদুল্লাহ কি সরকারে ছিল? সে প্রায় সমান টাকা নিয়ে গেছে। অন্যান্য উপজেলায় কেন নেওয়া হলো না? এটা তো আসলে কতটুকু গণতান্ত্রিক আচরণ? মানে আপনি যে সময় সরকারে ছিলেন সেই সময় আপনি ফ্যাসিবাদী আচরণ করেছেন, বৈষম্য করেছেন, এখন এসে আপনি প্রশ্ন তুলতেছেন। আর যে এমপি এই ধরনের প্রশ্ন তুলেছে মিথ্যাচার করেছে। আমার এলাকায়
ঝিনাইদহ 4 আসনে কোনটা মিথ্যাচার সেখানে করেছে? এই যে তার এলাকায় নাকি উন্নয়ন বাজেট দেওয়া হয়নি যেটা বললো, বা আপনার ওই যে বরাদ্দ নাকি দেওয়া হয়নি, আপনি তো এই প্রশ্নই করলেন। না, আপনি আমার প্রশ্নটা আগে জি। শুনুন। ঈদের কিছুদিন আগে বিএনপির যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আছেন তারা সকলেই নির্দিষ্ট অ্যামাউন্টে কিছু টাকা পেয়েছেন এলাকার উন্নয়নের জন্য, কিন্তু ওইসব এলাকায় নির্বাচিত এমপি হিসেবে বিরোধী দলের এমপিরাও আছেন, তাদেরকে সেই টাকা দেওয়া হয়নি। উনি মিথ্যা কথা বলেছেন। আমার এলাকায় জামাতের এমপি, আমি তার সাথে কথা বলেছিলাম, এমনকি ইউনোর সাথে কথা বলেছিলাম। আমার কাছে বিএনপির নেতৃবৃন্দরা বলল যে রোজার ঈদে যে 10 লাখ টাকা এবং শাড়ি এসেছিল, এমপি তো নিজের মতন করে জামাতের কর্মীদের মাঝে বন্টন করেছে। সেই সময় আমি গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলাম, আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে আপনারা যদি এইভাবে সব কিছু জামাতিকরণ করেন, সেক্ষেত্রে বিএনপি কিন্তু সরকারে আছে, আমরাও কিন্তু অনেক কিছু করতে পারবো। এইবার কুরবানির ঈদে কী হয়েছে জানেন? একই ঘটনা ঘটেছে। তিনি বললেন এইবার কিন্তু 10 লাখ টাকা তার কাছে গেছে। তিনি শুরুতে বিভিন্ন জায়গায় বললেন আমি সব কিছু ইউনোর কাছে রেখেছি, আর আমি মাত্র 163 লাখ টাকা নিয়েছি আমার মতন করে বন্টন করার জন্য। আমি ইউনোর সাথে নিজে কথা বলেছি। ইউনো আমাকে বললেন যে আমার এখানে যারা কর্মকর্তা আছে, যারা আসলে একটু গরিব, তাদের জন্য সম্ভবত তিনি আমাকে 63,000 টাকার কথা বলেছিলেন, যে বাকি টাকা সব এমপি নিয়ে গেছে। তাহলে যে বললেন যে যারা অপোজিশনের এমপি রয়েছে তাদেরকে দেওয়া হয়নি, তিনি তো মিথ্যাচার করেছেন। আমি নিজে সাক্ষী, আমি কথা বলেছি। ঝিনাইদহ 4 আসনের কালীগঞ্জ উপজেলার ইউনোকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি সত্য নাকি মিথ্যা বলছি। এই টেলিভিশনে নিশ্চয়ই আমি মিথ্যা বলছি না। সুতরাং যারা এই ধরনের কথা বলেছে টোটালি মিথ্যাচার করেছে। ধন্যবাদ আপনাকে। আরও একটা বিরতির সময় হচ্ছে, দর্শক থাকুন সঙ্গে, বিরতির পর ফিরছি। নতুন বাংলাদেশ দেখছেন আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আজকের আলোচনার বিষয় ছিল প্রতিশ্রুত জাতীয় সরকার নিয়ে প্রশ্ন বিরোধীদের, এবং আমাদের একজন আলোচক সবেমাত্র এসে পৌঁছেছেন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নানা রকম আলোচনা আমরা এতক্ষণ করলাম এনসিপি সম্পর্কে, নানা কথা রাশেদ খানও বললেন, আপনি নিশ্চয়ই জেনেছেন। এরই মধ্যে একটু বলবেন যে বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা বা অবস্থান, বাংলাদেশের জাতীয় সরকার নিয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে রাশেদ খান, যে প্রতিশ্রুত জাতীয় সরকার প্রতিশ্রুতি যেটা দিয়েছিল বিএনপি, সেটা নিয়ে এখন বিরোধীদের মধ্যে প্রশ্ন উঠেছে। নিশ্চয়ই লেখাটা আপনিও পড়েছেন, জানাবেন আপনাদের মতামত কি এই পুরো বিষয়ে। জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক বর্তমানে খুব আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ খানকেও ধন্যবাদ। রাশেদ খান আলোচিত না, আলোচিত, হ্যাঁ সমালোচিত, আলোচিত। রাশেদ খান সবসময় এনসিপি বা জোটের বিরুদ্ধে বলে যাচ্ছে, আমরা দেখতেছি, এবং ভালো মানে দেখে আপনারা কিন্তু আমাদের পক্ষে বলতেছেন। দেখে অনেক সময় ভালো লাগে, অনেক সময় কষ্ট লাগে যে রাশেদ খান কেন 12ই জানুয়ারির আগে কথাগুলো বলে নাই। 5 আগস্ট থেকে 12ই জানুয়ারি, প্রায় 1.5 বছর সময়। এই 1.5 বছর সময় রাশেদ খান কিন্তু এই কথাগুলো বলে নাই। হঠাৎ করে যখন রাশেদ খান নির্বাচনে পরাজয় হলো তিনি যখন হারলেন, এরপর থেকে রাশেদ খান এই কথাগুলো বলেই যাচ্ছেন, এবং সেখানে হাসনাত সার্জিস, হান্নান মাসুদের বিষয় বলছেন, এনসিপি সম্পর্কে বলছেন। তা আমি মনে করি রাশেদ খানের এই কথাগুলা 5 আগস্টের পরে বলা উচিত ছিল, বা 12ই জানুয়ারির আগে বলা উচিত ছিল। রাশেদ খান কিন্তু তখন বলে নাই। তো অনেকে এটা হেসে হেসে বলে, বা অনেক অভিযোগে বলে যে আসলে রাশেদ খান ইলেকশনে হেরে এরপরে গণ অধিকার পরিষদ থেকে তিনি পদত্যাগ করে, যে আসলে এখন তো সব কুল হারিয়েছে আর কি, যে কারণে রাশেদ খান এখন এই কথাগুলো বলছেন। তো এটা আসলে আমার বলতে ইচ্ছা করছে না, রাশেদ খান আমার ছোটো ভাই, তো তারপরে বলতেছি আর কি। সেটা হলো যে আসলে রাজনীতিতে সমালোচনা থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ এগুলো করা ঠিক না। আপনি তো ব্যক্তিগত আক্রমণ দিয়ে শুরু করলেন, বলা ঠিক না আর কি। তারপর রাশেদ খান যখন বলছেন যে হান্নান মাসুদ দুর্নীতি করছেন, যেই ছেলেটা তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, সেই ছেলেটা কিন্তু পরবর্তীতে ওর সাথে ফোনে কথা বলছে। সেই ফোনের কথা কিন্তু আপনার রেকর্ড ভাইরাল হয়েছে, আমরা দেখেছি সেখানে, যে সে বলছে যে আমাকে কোনো বিশেষ ব্যক্তি চাপ দিয়েছে, এবং আমাকে আপনার বিরুদ্ধে, হান্নান মাসুদের বিরুদ্ধে এই কথা বলতে বাধ্য করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এইসব বিষয়গুলো এখন খুবই খুব রাজনৈতিক বিষয় আর কি, যে একজন আরেকজনকে ঘায়েল করা। আমি একটা ছোট্ট প্রশ্ন করতেছি রাশেদ খানকে। ভাই এই যে রাশেদ খান, এই যে দেখেন আব্দুল গফর জিসান নিজে লাইভ করেছেন, এবং তিনি কিন্তু ভিডিও করে, আবার জিসান কিন্তু হান্নান মাসুদের ফোনে কথা বলছে, না ফোনে কথা বলছেন, ফোনে কথা বলার পরে এই যে দেখেন আমার এখানে দেখেন লাইভ দেখেন, আমাকে ভিডিও দিয়েছে। আমি শেষ করি, সেটা হলো যে সে যখন ফোনে কথা বলছেন প্রাইভেট, তখন তার সান্তনা দেওয়ার জন্য বলেছে, সাথে কিন্তু কোনো লোক ছিল না, নিঃসংকোচে নির্ভয়ে কিন্তু সে বলছে যে আমাকে এটা বলতে বাধ্য করছে, বা অমুকে বলছে, তাকে বললে তার জন্য একটু ভালো হবে, সেজন্য আমি কথাগুলো বলছি। কিন্তু পরবর্তীতে যখন সে প্রেশার ফিল করলো, যে তাকে বাধ্য করা হলো যে তুমি যে কথাটা বলছে একটা পাল্টা স্টেটমেন্ট দাও, তখন সে কিন্তু একটা পাল্টা স্টেটমেন্ট দিয়েছে। আমরা এগুলো সবসময় দেখেছি, বিভিন্ন সময় সরকার দলীয় পক্ষে অনেক মানুষকে দিয়ে বিবৃতি দেওয়ানো হতো,
পরে আবার সে সেটা মানে কি অস্বীকার করতো, এবার আবার তাকে পাল্টা বিবৃতি দেওয়া আপনি হতো। একটা প্রশ্ন করতে চেয়েছেন। হ্যাঁ, একটু শেষ করি, শেষ করি। আমি প্রশ্ন করতে চাই রাশেদ খানকে, যে রাশেদ তো সবার দুর্নীতির বিষয়ে বলে, তা আমি আজকে গাড়িতে আসতে আসতে দেখলাম যে রাশেদ তার হলফনামায় কি দিয়েছে, ইলেকশনের হলফনামায়। তো রাশেদ তার হলফনামায় দিয়েছে তার কাছে ক্যাশ টাকা আছে হলো 35,45,875 টাকা। এটা ইলেকশনের আগে 12 জানুয়ারির আগে তার কাছে ক্যাশ টাকা ছিল। এটা তার সর্বমোট সম্পত্তির পরিমাণ হলো 81,48,412 টাকা। তো আমি প্রশ্ন করতে চাই রাশেদ খানকে যে তার তো ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আহামরি কোনো বিজনেস নাই বা তার কোনো পেশা নাই, তার পেশা হিসেবে ওখানে লেখা আছে ব্যবসা ও রাজনীতি। তো এই রাজনীতি বা ব্যবসা দিয়ে তিনি কিভাবে এই 35 লক্ষ টাকা ক্যাশ টাকা পেলেন এবং কিভাবে 81 লক্ষ টাকার মালিক হলেন? রাশেদ তো আমরা কয়েকদিন আগেও তাকে মানে দেখেছি আমরা। তো সেখান থেকে রাশেদ হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেল কিভাবে? রাশেদ যে দুর্নীতির কথা বলে, আমার তো মনে হয় যে এই দুর্নীতি রাশেদকেও গ্রাস করলো কিনা গত ইন্টারিমের সময়। কারণ ইন্টারিমের সময়ে গণ অধিকার পরিষদের অনেক নেতা সচিবালয়ে কিন্তু অহরহ যেতেন আসতেন এবং হলো বিভিন্ন ধরনের কাজের জন্য তারা মানে তদবির করতেন। আমি যেহেতু রাশেদ ছোট ভাই, তাকে প্রশ্ন করতে চাই এটা যে রাশেদের আসলে এটা উত্তর কি? এরপর আরেকটা প্রশ্ন রাশেদ করেছে, আপনি বলেছেন আমাকে, সেটা হলো যে এনসিপি সবাই জামাত হয়ে গেল কিনা, বা এনসিপির মধ্যে শিবিরের অনেক লোক। আসলে একটা দল যখন নতুন হয় তখন তো আকাশ থেকে লোক চলে আসবে না। এখানে বিএনপি থেকে আপনি দেখেন ইসহাক সরকার আসছে, আগেও বিএনপি নেতারা এখানে ছিল, এখানে শিবির থেকে আসছে, জামাত থেকে আসছে, কিছু সাধারণ মানুষ আসছে। এবং যেই ছেলেরা বলতো আই হেট পলিটিক্স, যারা পলিটিক্সকে পছন্দ করতো না, সেই ধরনের কিন্তু সাধারণ ছেলে এবং মেয়েরা এখানে কিন্তু অনেক আসছে। বিশেষ করে যারা জেনজির মতো লোকজন, যারা এই জুলাই বিপ্লবের মানে নেতৃত্ব দিয়েছে, অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, তারা কিন্তু এনসিপিতে অনেক বেশি পরিমাণে আসছে এবং তারা এখন রাজনীতি করতে চায়। আমি মনে করি যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের কি বলে ঐতিহ্যকে ধারণ করে রাজনীতি করতে চায়, তারা অবশ্যই এনসিপিতে আসবে। সে কোন দল থেকে আসলো, যদি সে স্বৈরাচার না হয়, যদি সে ফ্যাসিস্ট না হয়, গণভোটের পক্ষে বিপক্ষে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের অবস্থান নিয়েও বলেছেন। হ্যাঁ, এটা বলেছেন। আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠকের বিষয়ে, হ্যাঁ, বৈঠকের বিষয়ে হয়তো তাদের সাথে আলোচনা করতে পারে, সেখানে বৈঠকে বসতে পারে। কিন্তু আপনি দেখেন 5 আগস্টের আগে হাসনাত সার্জিস কোথায় ছিল? আপনি শহীদ মিনারে যে সর্বশেষ যে আপনার 3 আগস্ট যে সমাবেশ হলো, ওখানে তারা ছিল না? তারা বিপ্লবের পক্ষে কথা বলেনি? তারা ওখানে গিয়ে আন্দোলনকে তারা প্রত্যাহার করছে, সম্মিলিতভাবে একটা কথা আসছে। পরবর্তীতে কিন্তু হান্নান মাসুদরা যারা বাহিরে ছিল, তারা বলছে এটা তাদেরকে প্রেশার ক্রিয়েট করে করানো হয়েছে, আসলে এটা তারা মানে ব্যক্তিগতভাবে তারা করে নেই। পরবর্তীতে যখন ডিবি থেকে ছেড়ে দেওয়া হলো, তখন কিন্তু ঠিকই এসে তারা আবার এই আন্দোলনের অগ্রভাগে আসছে এবং 5 আগস্ট বিপ্লব অভ্যুত্থান পর্যন্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত হান্নান মাসুদ, এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ সবাই কিন্তু আপনার এক প্ল্যাটফর্মে থেকে তারা কিন্তু কাজ করেছে এবং অভ্যুত্থানটাকে সফল করেছে। সুতরাং আমি মানে আবারও বলবো যে রাশেদ খান 5 আগস্টের পরে এই কথাগুলো বলে নাই, 12 জানুয়ারি নির্বাচনের পরে কিন্তু তার এই কথাগুলো আসছে। সুতরাং আমি মনে করি রাশেদ খানকে এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত এবং তিনি আরও একটু কি বলে মানে বিবেচনা প্রসূত হয়ে কথা বলা উচিত। কারণ অভ্যুত্থানের যে ফেজগুলো আছে, এদেরকে যদি বিতর্কিত করা যায়, তাহলে এই সুবিধা কিন্তু ফেসিস্টরা নিবে। রাশেদ খান, তাহলে যে প্রশ্ন আসলে করলেন আপনার সহ আলোচক, আমিও একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই যে এই একই বিষয়গুলি আপনার আগেও জানা ছিল, আপনি আগে কেন এই কথাগুলো বলেন? প্রথমত ইন্টারিমের সময় আমি দুর্নীতি করেছি। যদি কোনো উপদেষ্টার কাছ থেকে আমি ন্যূনতম সুবিধা নিয়ে থাকি এবং তিনি প্রমাণ করতে পারেন, তাহলে আমি আজকের এই শোতে বলে যাচ্ছি যে আমি জাতির কাছে ক্ষমা চাইবো এবং যে শাস্তি আমাকে দেওয়া হবে কথা বলি নাই, আমি বলেছি যে মাথা পেতে নিব। আমি একটু শেষ করি, প্রশ্ন করতে চাই, দুটোর কথা আমি বলি। দ্বিতীয়ত, আমি 5 আগস্টের আগেও যেমনি ভাবে হাসিনার বিরুদ্ধে, ওবায়দুল কাদেরদের বিরুদ্ধে বলেছি, ঠিক একইভাবে 5 আগস্টের পরে ইন্টারিমের বিরুদ্ধে বলেছি। এমনকি যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির তথ্যগুলো আমি সবসময় বেশি প্রকাশ করেছি, কারণ আমার কাছে অনেক তথ্য আসতো। এখন যারা এনসিপি করে তারা একসময় অনেকে আমাদের সাথে রাজনীতি করতো। সুতরাং ভাই ব্রাদার সব জায়গায় আছে, তাদের ভিতরেও টানাপোড়েন আছে, একজন আর একজনের তথ্য দিয়ে দেয়। আমি হান্নান মাসুদ সম্পর্কে যা বলেছি কোনোটাই মিথ্যা নয়। হান্নান মাসুদ 5 আগস্টের পর থেকে 7 আগস্ট থেকে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে আওয়ামী লীগের নেতাদের সাথে অসংখ্য মিটিং করে তার একটাই উদ্দেশ্য ছিল, সে আরেকটা মোহাম্মদ আলী হবে, মানে হাতিয়ার দামি এমপি মোহাম্মদ আলীর মতন সে ক্ষমতাশালী হবে, এমপি হবে। আর দেখেন, তিনি যেটি বললেন সবকুল হারিয়ে রাশেদ খান এখন এসব বলছে। দেখেন, নির্বাচনে তো আসলে বিএনপির তুলনায় জামাত ইসলামের প্রার্থীরা বেশি হেরেছে। বিএনপি
অসংখ্য আসন পেয়েছে। সুতরাং বিএনপি সবাই যদি পাশ করত, তো সেক্ষেত্রে জামাত ইসলামের কেউ কি পাশ করতো না। বরং জামাত ইসলাম বিএনপির যেহেতু বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থী ছিল, এই সুযোগে কিন্তু জামাত ইসলাম বেশি আসন পেয়েছে। আমরা শেষ করতে হবে 30 সেকেন্ডে। তিনি আরো যেটি বললেন যে আমাদের সময় কিন্তু শেষ। আচ্ছা হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি, 10 সেকেন্ড টাইম দেন। তিনি আমার যে হলফনামার তথ্য নিয়ে কথা বললেন, দেখেন এরকম হলফনামা এনসিপির কোটি কোটি টাকা হলফনামা আছে। আমি তো এই কয়েক লাখ টাকা দেখেছি। আমি গণঅভ্যুত্থানের আগে যে সময় 2018 সালের কোটা আন্দোলনের পরে আমি অনলাইনে ব্যবসা করেছি, ভাইও দেখেছে, ফেসবুক থেকে অসংখ্য ইনকাম মানে এখন হওয়ার সুযোগ হয়েছে। আমি আমার ফেসবুক থেকে ইনকাম করেছি, ধন্যবাদ। আমি সেখানে পেশা দিয়েছি ব্যবসা এবং রাজনীতি, এখন নিয়মিত টকশো করছি, এখান থেকে একটা আর্নিং আছে। আমার দুর্নীতি নিয়ে যদি কোনো তথ্য প্রমাণ থাকে বা কেউ অভিযোগ করে থাকে আপনি বলতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের দুজনকে অভিযোগ আপনি ধন্যবাদ, শুনেন নাই। আপনাদেরকে রাষ্ট্র কি অসংখ্য বলতে হবে ধন্যবাদ। তিনি দুর্নীতি করছেন জি, কিনা? আমাদের- কারণ আমি এখানে কেন যে দুর্নীতি হলফনামায় করব? যে টাকা আমার আছে, দুর্নীতি করার প্রয়োজন আমরা এই কি? আলোচনা আমি আরেকবার দুর্নীতি করবো, করলে আপনি যেহেতু জানতেন। আপনার সহ আলোচক আমি ক্যাপ্টেন দুর্নীতি পাননি, করলে এই আপনি আলোচনা জানতেন আমরা ভাই। আরো একবার করবো। আর দর্শকদের বলতে চাই, সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ। আজ বিদায় নিতে হচ্ছে। আগামীকাল ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রাজনৈতিক আলোচনার বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।